তোমাদের লাক ফেভার করেনি, তোমাদের বারবার এই চেষ্টাটা করে যেতে হবে। তুমি প্রথমবার ব্যর্থ হয়েছো মানে কি এটাই শেষবার নয়। সো এন্ড প্র্যাকটিস, ক্লিয়ার? সো প্র্যাকটিসের উপরে কোনো কথা নাই। তো তোমরা একটু দ্রুত কি করো, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। আমি একটু ক্লাসটা আমার টাইমলাইনে শেয়ার করে দিই। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করি। হ্যাঁ, আসলে সেকেন্ড টাইমে তোমাদের যেটা করা উচিত বা তোমাদের যে ভুলগুলো আগে হয়েছিল এগুলো ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট অফ অল। দেন তুমি যেটা করতে পারবা কি, যেহেতু তুমি এক্সাম দিয়েছো ভাই, তোমার এক্সপিরিয়েন্স আছে, ফার্স্ট টাইমে যারা হবে তাদের থেকে তুমি এই জায়গায় কি অনেকটা আগানো থাকবা, যে তুমি এক্সপিরিয়েন্স, তোমার ভুলগুলো তোমার জানা আছে যে আমার এই জায়গায় ভুলগুলো। মানুষ আসলে কখন ফেল করে, তখন ফেল করে সে যখন জানে না তার ভুলগুলা কোথায়, কেন সে ফেল করছে। বা তুমি তো একবার এক্সপেরিয়েন্স, হ্যাঁ, তুমি তো জানো যে কিভাবে কোশ্চেন আসে, তোমার কোথায় ভুল হয়। তোমার হয়তো ইংরেজিতে দুর্বলতা, অথবা তুমি ম্যানেজমেন্ট খুব সহজ ভেবে প্র্যাকটিস কম করেছো, কনফিউজ হয়ে গেছো এক্সাম হলে গিয়ে, এই প্রবলেমগুলো হয়েছে। তুমি তো তোমার প্রবলেমগুলো জানো, এখন শুধু এগুলো সলভ করা দরকার, আর সলভ করার জন্য আমরা তো আছি। তো সবাই একটু দ্রুত জয়েন করি। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেই। আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, আমাদের পেইড গ্রুপ। ও হ্যাঁ, তোমরা জানো তো আমাদের পেইড গ্রুপে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের মহসিন স্যার এবং সুফিয়ান স্যার বাংলা ক্লাস নিয়েছে। সো ডেইলি ক্লাসগুলো শেষ হয়ে যাবে। সো তোমরা যারা শুরু করতে চাও ভাইয়া দ্রুতই শুরু করে দাও, ঠিক আছে? তো আমরা চলে যাব প্র্যাকটিসে। সো ফার্স্ট যে কোশ্চেনটা তোমরা দেখবা সেটা হচ্ছে কি, মূলধন সংগ্রহের বিবেচনায়। এই কোশ্চেনটা কি ভাই, এখানে আমি যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো এগুলো হচ্ছে কি ম্যাক্সিমামে হচ্ছে কি তোমাদের লাস্ট ইয়ারে যে আসছে কোশ্চেনগুলো, মানে তোমরা যারা এক্সাম দিয়েছো এই 24 সালের, হ্যাঁ, এই এক্সামের কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করবো প্রতিদিন। তো তোমরা একটু কি করো, বেশি বেশি যত প্র্যাকটিস করবা তোমার ভুলগুলা, তুমি তো জানো এই কোশ্চেনে এক্সাম দিয়ে তুমি কি ভুলগুলো করেছো। তো এই কোশ্চেনে কোথায় কোথায় তোমার ভুলগুলো ছিল এগুলো কি ফাইন্ড আউট করা দরকার না তোমার জন্য? অবশ্যই দরকার। তাই তোমার এই ক্লাসগুলো কি করতে হবে, বেশি বেশি করে করতে হবে। আর তোমাদের যাদের কি টার্গেট ফিক্স হয়ে গেছে যে আমি সেকেন্ড টাইম দিবই, হ্যাঁ, তারা তো আরো গোছানো সার্ভিস। এখানে তো আমরা ধরো যে একটা শর্ট পার্ট দেখাইতে পারবো, তাই না? সো তাদের জন্য আরো গোছানো আমাদের তো সেকেন্ড টাইম পেইড ব্যাচ আছে, অপটিমিস্টিক ব্যাচ। ওখানে অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। তো ওইটাতে তোমরা কি করতে পারো, যারা এনরোল করো নাই তারা করে ফেলতে পারো। ওকে, সো ফার্স্ট কোশ্চেন কি, মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক কোনটা? এই কোশ্চেনটা কোথায় আসছে জানো? তোমাদের ব্যাচেই এই কোশ্চেনটা আসছে। কোথায় আসছে? ডিইউ 24-25-এ। এটা হচ্ছে কি, যে এক্সামটা ক্যান্সেল হয়ে গেছিল ওই ক্যান্সেলের ওখানে এটা আসছিল, ঠিক আছে? তো তোমরা জানো যে ভার্সিটি অ্যাডমিশনে কম বেশি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, ওইভাবেই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলা হচ্ছে তাদের কোশ্চেনগুলোকে সাজিয়ে থাকে। আমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্র্যাকটিস করায় দেওয়ার চেষ্টা করব। এটা আমরা ফ্রিতে না পারলেও পেইড গ্রুপে অবশ্যই আমরা এগুলা করাই দিব, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত জয়েন করো, হ্যাঁ, কারণ কোশ্চেন আমরা প্র্যাকটিস শুরু করে দিলেই কিন্তু কি হবে, শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে কি অপশন কি আছে যে মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক কোন ব্যবসাটা ভাই? এক মালিকানা কারবার, পাবলিক কোম্পানি, অংশীদারি কোম্পানি, ব্যক্তি মালিকানাধীন কারবার, বা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো আমরা জানি যে এক মালিকানা ব্যবসায় মানে কি, যে মালিক একজন থাকবে, হ্যাঁ, তার সকল দায় দায়িত্ব, টাকা পয়সা সংগ্রহ থেকে খরচ, হ্যাঁ, দায়, সবকিছুই তার। সবকিছু কার? তার। তাহলে একজন ব্যক্তি যত টাকা দিতে পারবে, ধরো একজন ব্যক্তি যদি 100 টাকা দিতে পারে, যদি কোন একটা ব্যবসায় 100 জন থাকে, 100 জন যদি হ্যাঁ কি করে তোমার ধরো 20 টাকা করেও দেয় প্রত্যেকে, তাহলে কত হবে দেখো তো, তোমার 2000 টাকা। দ্যাট মিনস মানুষ যত বেশি হবে তোমার একটা ব্যবসায়, হ্যাঁ, তত বেশি কি তুমি অর্থ সংগ্রহ করতে পারবা। এখন দেখো এক মালিকানা কারবার থেকে অংশীদারি কারবারে টাকা সংগ্রহ করা তুলনামূলক সহজ, কারণ এখানে অংশীদার অনেকজন থাকে, তো টাকা তুলনামূলক কি সংগ্রহ করা সহজ। এখন তুমি আবার অংশীদারের সাথে যদি পাবলিক তুলনা করো, তাহলে পাবলিক কোম্পানিতে কি হয়, যে আমরা জানি যে শেয়ার তুমি অফুরন্ত শেয়ার বিক্রি করতে পারবা, হ্যাঁ। সো কি আমাদের সর্বোচ্চ সদস্যের সংখ্যা কি শেয়ার দ্বারা সীমাবদ্ধ, মানে তুমি যত শেয়ার বিক্রি করবা তত জনই তোমার কি হবে,
সদস্য হবে, তাই না? সো আমাদের সর্বোচ্চ সদস্য থাকতে পারে কোথায়? পাবলিক লিমিটেড কোম্পানিতে। তাহলে লোক যেখানে বেশি, সদস্য যেখানে বেশি, টাকা তোলা ওখানে কি সব থেকে বেশি সুবিধাজনক। তাহলে সবগুলোর সাথে যদি আমরা তুলনা করি, আর ব্যক্তি মালিকানা বা প্রাইভেট লিমিটেডে কি আমরা জানি যে সর্বোচ্চ কতজন? 50 জন থাকতে পারে। তাহলে দেখো, অংশীদারি ব্যবসা থেকে প্রাইভেটে টাকা সংগ্রহ করা তুলনামূলক সহজ, আবার প্রাইভেট থেকে পাবলিকে টাকা সংগ্রহ করা তুলনামূলক সহজ, কারণ কি এখানে সদস্য সংখ্যা বেশি, তুমি জনগণ থেকে টাকা সংগ্রহ করতে পারো। তাহলে সবকিছুর বিবেচনায় আমরা যদি মূলধন সংগ্রহের সর্বাধিক সুবিধাজনকের কথা বলি, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে গিয়ে কি এখানে আনসার। ক্লিয়ার? ওকে, তুমি কি ক্লিয়ার? এক্স্যাক্টলি, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখানে কি হবে? পাবলিক লিমিটেড কোম্পানি। ওকে, তো তোমরা যারা এখনো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে নাই, দ্রুত মেনশন করে দাও। আর কি করো, তোমরা লাইভটা অবশ্যই শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, দেন আসো, শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটা? আনুমানিক সময়কাল কোনটা? তাহলে দেখো, ম্যানেজমেন্টে কি খুব কঠিন কোশ্চেন আসে, বা তুমি পারো না, বা তুমি পড়ো নাই, এমন কোন কোশ্চেন আসে? এমন কোন কোশ্চেন আসে না। কোশ্চেন যেগুলো আসে তোমার পড়া থেকে আসে, কিন্তু তুমি কি করো, পরীক্ষার হলে কি করো, তুমি এই যে মোমেন্টামটা নষ্ট করে ফেলো, বা তোমার যে প্রেসার থাকে, নার্ভাসনেস, এই কারণে তুমি ভুলগুলো করে ফেলো। তাহলে এই ভুলগুলা শুধরানোর সমাধান কি? ওয়ে কি? ওয়েটা হচ্ছে যে তোমার কি বেশি বেশি প্র্যাকটিস করা। কি করা? বেশি বেশি প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আর কি করা? কোশ্চেন সলভ করা। যদি আমি বাংলা কথা বলি, কোশ্চেন সলভ। ঠিক আছে, কোশ্চেন সলভ। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করবা, সবাই আনসার করবা। কারণ কি ভাই, তোমার কাছে মনে হইতে পারে ভাই এগুলো তো আমরা পরীক্ষাতে দিছিলাম, কিন্তু তুমি এই ক্লাসটা করতেছো, তুমি সেকেন্ড টাইম এক্সাম দিবা, মানে কি তোমার হাতে এনাফ টাইম আছে। তোমার কি করা উচিত? একদম পাই টু পাই, ইচ এন্ড এভরি, ওই যে বলছিল না যে পই পই করে হিসাব নেওয়া, তোমার এই পই পই করে প্রত্যেকটা কোশ্চেনকে কি করা, একদম অ্যানালাইসিস করা, এটা কেন হয়েছে, এটা কেন হয় নাই, আর আমরা এভাবেই তোমাদেরকে পড়াবো, এভাবে অ্যানালাইসিস করে দিব। ঠিক আছে? ওকে, তারিন খান বন্যা আনসার করে ফেলছে 2A, আফরিন ফারহানা ঋতু আনসার করছে 1750 to 1850। ওকে, প্রসেনজিৎ, ওকে ওকে, জিহাদ জোনায়েদ, তারেক হোসাইন, এরপরে কি দেবস্মিতা পূর্ণা, ওরা আনসার করে ফেলছে। ওকে, বলতেছে ভাই ফ্রেন্ডরা সেকেন্ড টাইম দিবে না, তাহলে তো ভালো হলো। তোমার যদি কম্পিটিটর কমে যায়, এটা তোমাদের জন্য ভালো। তাহলে দেখো, শিল্প বিপ্লবের সূচনা কখন হয় ভাই? 1750 থেকে 1850। কোথাও 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 তুমি বইয়ে দেখবা, কোথাও কোথাও 1757 থেকে, হ্যাঁ 1857 দিয়ে থাকে কোথাও কোথাও। ঠিক আছে, একাডেমিক বইতে হয়তো, এইচএসসি তো আমি হচ্ছে খালিকুজ্জামান স্যারের বইতে বা আরো কয়েকটা বইতে এরকম দেখেছি। সো তুমি মানে বেশি পারফেক্ট হয় 50 থেকে, হ্যাঁ মানে 1750 থেকে 1850। যদি এটা না দেওয়া থাকে, এটা না দেওয়া থাকে, আর অপশনে যদি 57 দেওয়া থাকে, তাহলে এটাকে তুমি কি করবা? অ্যাকসেপ্ট করতে পারো। এখন শিল্প বিপ্লব জিনিসটাকে এইটা বুঝতে হবে তোমার। শিল্প বিপ্লব জিনিসটা হচ্ছে যে মানে শিল্পের ক্ষেত্রে যে আধুনিকায়ন, হ্যাঁ যন্ত্রের ব্যবহার, কলকারখানার যেই, হ্যাঁ মানে অভূতপূর্ব যে ব্যবহার, এটাই বেসিক্যালি কি শিল্প বিপ্লব। এটা কোথায় হয়, কখন হয়, কিভাবে হয়? এটা হচ্ছে কি, এটা 1750 থেকে 1850 সালে যুক্তরাজ্যে, তৎকালীন হচ্ছে কি মানে যুক্তরাজ্য, মানে এখন বর্তমান আমরা বলতে পারি কি ইংল্যান্ডের অধীনে, তখন তো হচ্ছে ব্রিটিশ শাসন থাকতো, তাই না? সো এই ব্রিটিশ শাসন আমলে হচ্ছে কি আমাদের যুক্তরাজ্যের যেই কি হয়, কলকারখানার যে আধুনিকায়ন, যন্ত্রপাতির ব্যবহার, এইটাকে বেসিক্যালি শিল্প বিপ্লব বলতেছে। ক্লিয়ার? ওকে, এবার আসো, কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভায়, হ্যাঁ সবার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না? কত মাসের বেশি হবে না বলতো? এজিএম। এজিএম, এজিএম এর ফুল ফর্ম কি? এটাও আনসার করো, এটাও আনসার করো। এজিএম এর ফুল ফর্ম কি? আর হচ্ছে কি যে কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময় ব্যবধান কত মাসের বেশি হইতে পারবে না, মানে কত মাসের মধ্যে অবশ্যই সেকেন্ড বার্ষিক সাধারণ সভাটা কি করতে হবে? অনুষ্ঠিত করতে হবে। বলো সবাই, সবাই একটু দ্রুত আনসার করি।
সবাই সবাই একটু দ্রুত আনসার করি, হ্যাঁ। ওকে, বাপ্পি কুমার বলতেছে আমি আগে আনসার দিয়েছি। হ্যাঁ, এটার আনসার দাও তাহলে। এজিএম এর ইংরেজি ফুল ফর্মটা কি হবে এটা বলো, কারণ এগুলো অনেক সময় তোমার এমসিকিউতে আসে ভার্সিটিতে। যেহেতু দেখবা অনেক জায়গায় কি হয়, ম্যানেজমেন্টে 35 মার্ক, 25 মার্ক, হ্যাঁ 20 মার্ক, 15 মার্ক। তো যখন বেশি কোশ্চেন থাকে তখন ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু কোশ্চেন আসার পসিবিলিটিস থাকে। ঠিক আছে, ধরো তোমার রাবিতে, হ্যাঁ এরপর হচ্ছে গুচ্ছতে 35 মার্ক, রাবিতে 25 মার্ক, হ্যাঁ এরকম আরো অনেকগুলো ইউনিভার্সিটিতে আছে যেখানে 20+ মার্কস। তো এগুলা লাগবে। ওকে, আচ্ছা আফরোজা রাখি বলতেছে যে হচ্ছে কি, ওকে অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম এক্স্যাক্টলি। আচ্ছা বলতে বাহা ভাই ক্লাস নিল না কেন? বাহা ভাই আজকে একটু সিক, ঠিক আছে। সবাই অবশ্য একটু সচেতন থাকো, কারণ কি চারপাশে একটু করোনার প্রভাব একটু বাড়তেছে ডে বাই ডে। এরপরে বর্ষাকাল মানে হচ্ছে কি, মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি, হ্যাঁ। সো বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই কারণে অনেকে ঠান্ডা লাগতেছে, জ্বর আসতেছে। তো করোনার যেহেতু একটা ছোটখাটো প্রভাব আছে, সবারই এখন থেকে সচেতন থাকা উচিত। ঠিক আছে, সবাই কম বেশি একটু এই জ্বরগুলোতে, আমার নিজেরও মানে আজকে সারাদিন খুবই বাজে অবস্থা ছিল, ঠান্ডা লাগছিল। তো আল্লাহর রহমতে তোমাদের ক্লাসটা নেওয়ার মতো একটু এখন ভালো আছে আর কি, হ্যাঁ। ওকে, তো সবাই সচেতন থেকো। কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত হতে পারবে না, কত বেশি হতে পারবে না, 15 মাস। 15 মাস। এখন এটাকে যদি বলে যে কত দিন, মাসের জায়গায় যদি দিন বলে তাহলে কত হবে? 15 ইন্টু কত বলতো, ইন্টু 30। ঠিক আছে, তাহলে কি হবে? 3×15 কত? 3×15 সরি, হ্যাঁ ধরো কত, 3×5 = 15, হাতে আছে 1, আর কি 45, 60। ঠিক আছে, তাহলে কি হবে বলো? আচ্ছা হ্যাঁ 350 দিন। তাহলে যদি এটা দিনের হিসাব বলে, তাহলে দিনের হিসাব বললে কত হবে? 450 দিন। 15 মাস তুমি 30 দিন দিয়া গুণ করে দিবা। ঠিক আছে, ওকে। অটোপাস দিবে? অটোপাস দিবে না ভাই, অটোপাস দিবে না, এগুলো চিন্তা করো না। ওকে, হ্যাঁ এখন আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই যে ধরো বার্ষিক সাধারণ সভার কতদিন আগে নোটিশ দিতে হয়, কতদিন পূর্বে নোটিশ দিতে হয়, কতদিন পূর্বে নোটিশ দিতে হয়। এই কোশ্চেন গুলো ভাই বারবার আসে। ঠিক আছে, নোটিশ দিতে হয়, এটা আনসার করো তো। অপশন দিব না। এই যে ধরো যে সভাগুলোর কতদিন পূর্বে নোটিশ দিতে হয়, এটা বলো। দ্রুত আনসার করি, যে কতদিন পূর্বে নোটিশ দিতে হয়। ধরো যে বার্ষিক সাধারণ সভার কতদিন পূর্বে নোটিশ দিতে হয়। ওকে, সবাই একটু দ্রুত আনসার করবা। দ্রুত আনসার করলে তোমরা কি করতে পারবা? দ্রুত শেষ করতে পারবা। ওকে ভাই, এমসিকিউ করাবেন না? আচ্ছা, ও না, হ্যাঁ একটু দ্রুত আনসার করি ভাইয়া। ওকে, দেবস্মিতা একটু দ্রুত আনসার করো ভাইয়া, কতদিন পূর্বে নোটিশ দিতে হয়? আচ্ছা বুঝি না তোমাদের এত লেট হচ্ছে কেন আনসার দিতে। ওকে, ওকে তারিন খান বলতেছে 21 দিন আগে। 21 দিন বলো। 20 না 21? 20 না 21 বলো, সবাই বলো। ওকে, আবার আরেকটা অপশনে থাকে 15 দিন, হ্যাঁ 15 ডে। আরেকটা থাকে ধরো যে 16 ডে। ওকে, আচ্ছা সীমা আক্তার 21, বাপ্পি কুমার 21, ওকে ফাবিয়া রহমান বিনতে 21 দিন। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমাদের যে কোনো
কি সভার 21 দিন পূর্বে কি করা লাগে, আমাদের নোটিশগুলা দিতে হয়। এটা আমরা দেখেছি আগে অনেকগুলা আগে পরে ছিল, বাট এখন আর আগে পরে নাই, সবগুলাই মোটামুটি কি হয়ে গেছে 21 দিন পূর্বে নোটিশ। ধরো বার্ষিক সাধারণ সভা বা হচ্ছে কি ধরো কি অন্যান্য যে সাধারণ সভাগুলো আছে বা বিশেষ সাধারণ সভা, এগুলোর ক্ষেত্রেও কি হয় তোমার একটা নির্দিষ্ট সময় ইয়া করলে হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে কি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই, তোমরা যারা হচ্ছে কি ওকে সেকেন্ড টাইম নিয়ে ভাবতেছো ভাই, তাদের ক্ষেত্রে তো বললামই অলরেডি আমাদের কি পেড ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখনো বেশি ক্লাস হয় নাই, 2টা ক্লাস হয়েছে। তো তোমরা যারা প্ল্যান করতেছো যে কি পরীক্ষা দিবা, তারা দ্রুত কি করো জয়েন করে ফেলো। কারণ যদি একবার পিছাই দাও, তোমরা তো জানো যে পিছাই গেলে আর কি করা যায় না, কভার করা যায় না। ঠিক আছে, সো তোমরা লেট না করে কি করো জয়েন করে ফেলো। আর এখানে তোমরা কি কি পাবা জাস্ট একটু বলি, তোমাদের অনেকের কোশ্চেন থাকে এখানে। ভাই তুমি এখন ভর্তি হলে প্রথমে আমরা তোমাদেরকে ফাউন্ডেশন, দ্যাট মিনস হচ্ছে কি তোমার বেসিক গুলা ক্লিয়ার করে দিব। দেন হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি মানে সেকেন্ড টাইম যত জায়গায় এক্সাম দেওয়া যায়, তোমার হচ্ছে কি বিইউপি, আরইউ, সিইউ, জেইউ, যত জায়গায় দেওয়া যায় সবগুলার কোর্সে তোমাদেরকে কি করে দেবো, আবার প্র্যাকটিস করাবো। এরপর হচ্ছে টপিক এক্সাম, মান্থলি এক্সাম, উইকলি এক্সাম, যা যা লাগে সবকিছুই নেওয়া হবে। ঠিক আছে, সো তোমাদের আর কোনো প্যারা নাই। প্রথমবার তোমাদের যে ভুলটা ছিল যে প্র্যাকটিসের অভাব, এটাও থাকবে না। সো তোমরা যারা এনরোল করতে চাও, এনরোল করতে চাও না, তোমরা দ্রুত এনরোল করে ফেলো। চাও না চাও, তোমার মনের বিরুদ্ধে গিয়েও এখন তোমার পড়তে হবে। তুমি আমাদের এখানে করার না করো, তুমি শুরু করো ভাই পড়া, না হলে ধরা খাবা। ওকে, এরপর দেখো নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়। দেখো সীমাবদ্ধ দায়, সহজ গঠন, নিয়ন্ত্রিত মুনাফা, মালিকের পূর্ণ নিয়ন্ত্রণ। দেখো তো সীমাবদ্ধ দায়, সহজ গঠন, নিয়ন্ত্রিত মুনাফা, মালিকের পূর্ণ নিয়ন্ত্রণ, বলো। ওকে, সবাই সবাই একটু ভাই দ্রুত রেসপন্স করো। বাপ্পি কুমার অলরেডি আনসার করে বলছে সবার আগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা আনসার করো যে কি নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়। তো এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য কি, আমরা জানি যে মালিক একজন থাকবে, সকল দায়, এরপরে সকল মুনাফা সে একাই ভোগ করবে। এরপর হচ্ছে কি মালিক যার ডিসিশন নিবে, প্রতিষ্ঠান ওই অনুযায়ী চলবে, প্রতিষ্ঠান মালিকের নামে পরিচিত হয়। ঠিক আছে, যেমন কি রহিম চাচার দোকান, করিম চাচার দোকান। এরপর হচ্ছে কি মুনাফা, যেহেতু এটা স্বল্প মূলধনের ব্যবসা থাকে, একক মালিকানার ব্যবসা থাকে, সো এখানে মুনাফাও কম হয় এবং সহজে গঠন করা যায়। কারণ কি এখানে অন্য কোনো মানুষ নাই, একা একা ডিসিশন নাই, কোনো জটিল প্যাচ নাই। ঠিক আছে, আর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে যে সীমাবদ্ধ দায়। সীমাবদ্ধ দায় কি, আমরা জানি যে এক মালিকানার ব্যবসায় কি হয়, অসীম দায়। কি অসীম দায়? অসীম দায় মানে কি দায়ের কোনো শেষ নাই, দায়ের কোনো শেষ নাই। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আনসার কি হবে, সীমাবদ্ধ দায়। এটা কার বৈশিষ্ট্য? সীমাবদ্ধ দায় হচ্ছে যারা হচ্ছে কি কোম্পানি ব্যবসায় শেয়ার হোল্ডার থাকবে, তাদের কি শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় থাকে। আর এক মালিকানা বলো আর অংশীদার বলো, তাদের সবার কি অসীম দায়, অসীম দায়। তাহলে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয় হচ্ছে কি সীমাবদ্ধ দায়, কারণ বৈশিষ্ট্য হচ্ছে অসীম দায়। ক্লিয়ার? ওকে, এবার আসুন নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেয়। এটা একটু দ্রুত আনসার করো। সবাই একটু দ্রুত আনসার করো। ওকে, তাহলে নিচের কোন ধরনের নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে? তাহলে গণতান্ত্রিক নেতৃত্ব, অবাধ নীতি, স্বৈরতান্ত্রিক, রূপান্তরমূলক। দেখো কোনটা হবে। ওকে, এটা আনসার করো 5। ওকে, ফাবিয়া রহমান বিনতে আনসার করে ফেলছে। ওকে, বাকিরা আনসার করো। বাকিরা কি পারো নাকি পারো না? তাহলে কোন নেতৃত্বে আমাদের কি পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে? ধরো আমাদের নেতৃত্ব
কয়েকটা মেইন ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে গণতান্ত্রিক বা পরামর্শমূলক নেতৃত্ব, এরপরে থাকে কি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব, হ্যাঁ, এরপরে হচ্ছে কি অবাধ নীতি বা হচ্ছে কি লাগামহীন নেতৃত্ব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা সবাই এখানে 5A বলতেছো। আচ্ছা দেখো, বলছে যে পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে। নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে? এখন দেখো, স্বৈরতান্ত্রিকে কি হয়, বস যা সিদ্ধান্ত নিবে তাই। ঠিক আছে, গণতান্ত্রিকে কি হয়, সিদ্ধান্ত গ্রহণে কি তাদেরকে একদম পুরোপুরি স্বাধীনতা দিয়ে দেওয়া হয় যে তোমরা যা ইচ্ছা তাই করতে পারবা। গণতান্ত্রিক বা পরামর্শমূলক নেতৃত্বে কি করা হয়, তাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। ঠিক আছে, অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, অংশগ্রহণ। ঠিক আছে, অংশগ্রহণ করার সুযোগ মানে পরামর্শ নেওয়া হয়, অংশগ্রহণ করার সুযোগ বা কি পরামর্শ গ্রহণ করা হয়, পরামর্শ গ্রহণ করা হয়। ঠিক আছে, কিন্তু এই অবাধ নীতি, হ্যাঁ, বা হচ্ছে কি ধরো লাগাম, অন্য কালার ইউজ করি, ওকে, কি হলো এটা, আচ্ছা ধরো এটা কি হয়, অংশগ্রহণ করার সুযোগ দেয়। আর অবাধ নীতি বা লাগামহীন। ঠিক আছে, তাহলে দেখো কি হবে। আমরা জানি যে গণতান্ত্রিকে তোমাকে বস তোমার কাছে জিজ্ঞেস করবে কোনটা করলে ভালো হয় বা কিভাবে করলে ভালো হয়, কিন্তু সিদ্ধান্ত কিন্তু বসই নিবে। কিন্তু লাগামহীন নেতৃত্বে বা অবাধ নীতিতে কি করা হয়, একদম পুরোপুরি পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। কি দেওয়া হয়, পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, পুরোপুরি নিয়ন্ত্রণ দেওয়া হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন বলো তোমাদের কি হবে, তোমাদের আনসার কি হবে বলো তো, সবাই একটু আবার চিন্তা করে বলো। ওকে, ক্লিয়ার? তাহলে সবাই ভাই, অবাধ নেতৃত্ব বা লাগামহীন নেতৃত্ব। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হবে, যে লাগামহীন নেতৃত্বে কি করা হয়, আমাদেরকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়। নিম্নলিখিত মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়? বাহ্যিক পরিবেশের উপাদান নয় কোনটি? দেখো, বাহ্যিক পরিবেশের উপাদান নয়। তাহলে বাহ্যিক পরিবেশের উপাদান নয় মানে হচ্ছে কোনটি অভ্যন্তরীণ, এটা জানতে চাইছে। অভ্যন্তরীণ, বলো অভ্যন্তরীণ উপাদান কোনটি? প্রতিযোগী, গ্রাহক, প্রযুক্তি, সাংগঠনিক সংস্কৃতি। সবাই ওকে, সীমা আক্তার আনসার করে ফেলছে। আচ্ছা সীমা আক্তার, আচ্ছা ওইটা আগেরটা আনসার করছে, এটা আনসার করো, 6 আনসার করো সবাই দ্রুত। ওকে, ফাবিয়া রহমান বিনতে, আচ্ছা রাইসা নাফিয়া ভাইয়া, খ কোনটা আনসার করছো, 6 না 5 কোনটা? ওকে, আজিজুল হচ্ছে 6D, আরিফা জান্নাতুল, ওকে, সাবিয়া রহমান, আমি 25 ব্যাচ, দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। তোমরা ভালো করবা, পড়তে থাকো। হ্যাঁ, যারা ভন্ডামি করতেছে ওদের কথা বাদ দিয়ে, যারা আন্দোলন করতেছে ওদের কথা বাদ দিয়ে তোমরা পড়তে থাকো। আমাদের সবার দোয়া আছে তোমাদের সাথে। আর রেগুলার ক্লাসগুলো করো, তুমি তো আমাদের আগে মিনি ম্যারাথনে আছো, সো ওই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, সেতু চৌধুরী, আফরোজা রাখি আনসার করে ফেলছে। তাহলে আমরা জানি কি, যে দেখো প্রতিযোগী, হ্যাঁ, গ্রাহক, প্রযুক্তি, এগুলো হচ্ছে কি আমার বাহ্যিক পরিবেশের উপাদান। ঠিক আছে, যে আমি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি না, গ্রাহকদের চাহিদা কি হবে এইটা কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক আছে, এরপরে প্রতিযোগীরা তারা কি পদ্ধতি ব্যবহার করতেছে, তারা কিভাবে তাদের প্রোডাক্ট ডিজাইন করতেছে, এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আমার সাংগঠনিক সংস্কৃতি, এটা কি আমার অভ্যন্তরীণ বিষয়, যে আমার সংগঠনে কে কার বস থাকবে, কে কতটুকু কাজ করবে, এটা কি আমার ব্যক্তিগত বিষয়। ক্লিয়ার? তো এখানে কি হবে ভাই, এটা বাহ্যিক পরিবেশের উপাদান নয়, দ্যাট মিন্স কি আমার
অবশ্যই এটা অভ্যন্তরীণ কোনটা এটাকে বুঝাইছে। তাহলে তোমার কোশ্চেন এটা এইভাবেও আসতে পারতো যে কোনটি অভ্যন্তরীণ পরিবেশের উপাদান, অভ্যন্তরীণ। ক্লিয়ার? আর দেখো এখানে তুমি কোশ্চেনের আগে এটা নয় নাকি হয় কি বলছে এইটা একটু খেয়াল রাখবা, এটা কিন্তু বারবার ভুল হয় তোমাদের। হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো, কোন ব্যবস্থাপনা নীতি আর নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে? কোন ব্যবস্থাপনা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে? বিকেন্দ্রীকরণ মানে কি? ক্ষমতা এক কেন্দ্রিক না থেকে কি হবে, ছড়িয়ে যাবে। হ্যাঁ, সবার কাছে কি হবে, এটা বন্টন হবে ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা বন্টনকে কোন নীতিটা আমাদের উদ্বুদ্ধ করে বলো সবাই? আদেশের ঐক্য নীতি, জোড়াময় শিকল নীতি, নমনীয়তার নীতি, কর্তৃত্ব প্রদানকরণ। আদেশের ঐক্য নীতি, হ্যাঁ, আদেশের ঐক্য নীতি কি জিনিস বলতো? ওকে, আচ্ছা, একজন বলতেছে 7C কি আজিজুল ভাইয়া, আর ইউ শিওর যে 7C? আরেকবার চিন্তা করো, আরেকবার চিন্তা করো। ওকে, তাসনিমা আক্তার 7C। ওকে, সেতু চৌধুরী ডি। ওকে, রাইসান আফিয়া ডি, আফরোজা রাখি ডি। ওকে, গুড, মানে ভালো পাওয়া গেছে। কে অর্ধেক সি অর্ধেক ডি। আর বাকিরা কেউ আছে অন্য কিছু বলবা? দেখো, আমরা জানি আদেশের ঐক্য নীতি বেসিক্যালি কি করে, যেন একজন ব্যক্তি বা একজন কর্মচারীর আদেশদাতা কি হয়, যেন একজনই থাকে। একাধিক যদি আদেশদাতা থাকে তখন কি হবে, ওই ব্যক্তি কি করতে পারবে না, স্বাধীনভাবে কোনো কাজই করতে পারবে না। ঠিক আছে, তো আদেশের ঐক্য নীতি যেন কি একজন ব্যক্তি বা একজন কর্মচারী বা একজন অধস্তনের, হ্যাঁ, ঊর্ধ্বতন কি একজনই থাকবে, এটাকে কি প্রেফার করে। ঠিক আছে, ওকে, এরপরে দেখো নমনীয়তার নীতি। নমনীয়তার নীতিটা বেসিক্যালি কি, আমরা যে কোনো সিদ্ধান্ত নিলে, যে কোনো কাজ করলে, প্ল্যান করলে, এগুলা যেন আমরা কি করতে পারি, মানে চেঞ্জ করার প্রয়োজন অনুসারে চেঞ্জ করার সুযোগটা থাকে। এই ব্যবস্থাটাই বেসিক্যালি হচ্ছে কি নমনীয়তার নীতি। নমনীয়তা মানে কি, যে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোর ব্যবস্থা। ঠিক আছে, যখন তোমার একটা সিচুয়েশন চেঞ্জ হবে, তুমি যেন এই চেঞ্জ সিচুয়েশনের সাথে কি করতে পারো, নিজেকে অ্যাডাপ্ট করতে পারো, খাপ খাইয়ে নিতে পারো। এই ব্যবস্থাটাই হচ্ছে কি আমাদের এই নমনীয়তার নীতি। জোড়াময় শিকল নীতি এখানে কি করে, এখানে হচ্ছে যে আমার কে ঊর্ধ্বতন কে অধস্তন, হ্যাঁ, কে কার সাথে কানেক্টেড, এইটাকে সংজ্ঞায়িত করবে। ঠিক আছে, আর ফাইনালি কর্তৃত্ব প্রদানকরণ। সো এখানে আমার বলছিল যে নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে কারা? তাহলে নেতৃত্বের বিকেন্দ্রীকরণ মানে কি, ক্ষমতা ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া, তাই না? সো এখানে কর্তৃত্ব প্রদানকরণ, হ্যাঁ, কর্তৃত্ব কি করণ, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। সো এইটাকে বুঝায় কর্তৃত্ব প্রদান মানে কি, তুমি এক একজনের কাছে কি করবা, তোমার ক্ষমতাটা ভাগ করে দিবা, তাই না? ওকে, ক্লিয়ার? তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে বলো তো? কর্তৃত্ব প্রদানকরণ তাহলে এখানে কি, যে ক্ষমতা প্রদানকে বোঝাচ্ছে। তাহলে তুমি এককভাবে ক্ষমতা কুক্ষিগত না করে, একক জায়গায় না রেখে ক্ষমতা বন্টন করে দেওয়াটাকে এখানে রিপ্রেজেন্ট করতেছে কর্তৃত্ব প্রদানকরণ দ্বারা। ঠিক আছে, ক্ষমতা প্রদান। তাহলে ক্ষমতা প্রদান এটাই তো বলছে যে নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করতেছে কোনটা? ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে সংজ্ঞায়িত করতেছে, ডিফাইন করতেছে কে কতটুকু ক্ষমতা পাবে, কে কার বস, কে কার, হ্যাঁ, সাবঅর্ডিনেট। আর এটা হচ্ছে কি, যে ক্ষমতা ভাগ করে দিচ্ছে। দ্যাট মিনস এই নেতৃত্বের বিকেন্দ্রীকরণ করতেছে, কর্তৃত্ব প্রদানকরণ। ঠিক আছে, ওকে, আচ্ছা, আবারও তোমাদেরকে বলে দেই যে তোমরা ভাই যারা সেকেন্ড টাইম দিবা নিয়ত করে ফেলছো, এখনো মানে গোছায় পড়াশোনা শুরু করো না, আমি বলি ভাই তুমি শুরু করো। কারণ কি, তুমি এই যে আজকে কালকে করতে করতে তোমার আর শুরু করা হবে না। টু বি অনেস্ট, পরে তুমি মারা খাবা। মানে ডিসিশন পরে নিতে গেলে কি হবে, তুমি যদি তুমি সেকেন্ড টাইম দাও, ডিসিশন আজকে নাও। তুমি যদি পরীক্ষা না দাও, তাও ডিসিশন আজকে নাও। লাস্ট মুহূর্তে গিয়া তুমি ডিসিশন নিবে, ভাই এতদিন তো পড়ি নাই, হ্যাঁ, ধরা খাই গেছি,
তখন কিন্তু আসলে আর কোনো লাভ থাকবে না। তোমার হাতে সময় আছে, তুমি সময়টাকে কাজে লাগাও। সো আমরা অলরেডি ক্লাস শুরু করে দিছি আমাদের পেইড ব্যাচে। হ্যাঁ, সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আর আমরা কি কি দিব তোমরা তো অলরেডি জানো, যে কি দেখো যেখানে হচ্ছে কি তোমার প্রথমে ফাউন্ডেশন ব্যাচ থাকবে, এরপরে হচ্ছে কি সবগুলা ব্যাচ থাকবে। বেসিক্যালি তুমি যত জায়গায় সেকেন্ড টাইম এক্সাম দিতে পারবা, সব জায়গার কি তোমার প্রিপারেশনটা আমাদের এই এক কোর্সে হয়ে যাবে, এটা প্যারা নাই। ঠিক আছে, এবার আসো যে কি প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছেন। এই বইটার নামটা তোমাদের কাছে আনকমন সাধারণত, বলো তো এটা কে হবে? পারভেজ বলতে ভাই আমি সেকেন্ড টাইম দিব, আমি এই বছর ফেল করবো। কেন তুমি ফেল করবা? তুমি যদি আমাদের গাইডলাইন শুনো, আমাদের পড়া ফলো করো, রেগুলার ক্লাস করো, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি ফেল করতে চাইলেও ফেল করতে পারবা না। ঠিক আছে, তুমি যদি এখন থেকে শুরু করো, তুমি আমাদের পেইড ব্যাচে আসো কিনা একটু জানাবা। ঠিক আছে পারভেজ, তুমি যদি থাকো, তুমি যদি আমাদের গাইডলাইন ফলো করো, ক্লাসগুলো করো, আমি বলতেছি তুমি ফেল করতে চাইলেও ফেল করতে পারবা না। আমরা এমন ভাবে তোমাদের এগুলো সাজাবো, আমরা প্রথম পড়াবো, এরপরে কি করবো বলতো, তোমাদের রিভিশন দেওয়াবো, এরপরে আবার ইন্ডিভিজুয়াল ভার্সিটি ভিত্তিক আবার তোমাদের পড়াবো। এরপরে তো ডেইলি এক্সাম তো আছে, মান্থলি উইকলি এক্সাম আছে, তুমি ফেল করবা কেমনে? ওকে, সাথে চৌধুরী পাইলাম না ভাই, কি পাইলাম না আমি বুঝি নাই। আচ্ছা দেখো এটা আনসার করো, প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছেন? ওকে, আটেক কে আনসার করছে ফাবিয়া। ওকে, তাসনিম আক্তার, দেবস্মিতা পূর্ণা। ওকে, তাহলে দেখো পিএফ ড্রাকার এই নামটা তো তোমাদের পরিচিত না, পিএফ ড্রাকার। তাহলে প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বইটা কে লিখছে ভাই? পিএফ ড্রাকার। এবং এই পিএফ ড্রাকার আরো একটা নামে হচ্ছে কি সে মানে কি জনপরিচিত, সেটা হচ্ছে কি যে আধুনিক ব্যবস্থাপনার জনক। কি ভাই? আধুনিক ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক, ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তোমাদের কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? যৌথ মূলধনী ব্যবসায়ের জন্ম সনদ বলা হয় কোনটিকে? এটা বলো তো একটু। যৌথ মূলধনী ব্যবসায়ের জন্ম সনদ বলা হয় কোনটিকে? দ্রুত আনসার করো। দ্রুত আনসার করো যে যৌথ মূলধনী ব্যবসায়ের জন্ম সনদ বলা হয় কোনটিকে? নিবন্ধন পত্র, স্মারকলিপি, কার্যারম্ভের অনুমতি পত্র, সংঘবিধি। সংঘবিধি কি? সংঘবিধি দেখো স্মারকলিপির আরেক নাম হচ্ছে সংঘ স্মারক। হ্যাঁ, আর এটা হচ্ছে কি সংঘবিধি হচ্ছে কি পরিমেল নিয়মাবলী। হ্যাঁ, ক্লিয়ার? পরিমেল নিয়মাবলী। ওকে, তাহলে স্মারকলিপিকে সংঘ স্মারক বলে, সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী নামে পরিচিত। ঠিক আছে, স্মারকলিপিকে আর কি বলে? এটাকে বলে মূল দলিল, কোম্পানির কি মূল দলিল, বা কি বলে সংবিধান বলে, সংবিধান। আর এটাকে কি বলে? দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এগুলো মনে রাখো, এগুলো থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ দলিল। এই পরিমেল নিয়মাবলীতে কি কি লেখা থাকে, কি কি সংজ্ঞায়িত থাকে? এখানে থাকে হচ্ছে যে মানে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয়াবলী। হ্যাঁ, অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয়াবলী, পরিচালনা সংক্রান্ত বিষয়াবলী। আর স্মারকলিপির বাহিরে গিয়ে কোনো কাজ কি করতে পারে না, কোম্পানি করতে পারে না। এখন মূল কথায় আসো, এগুলো তো আমি তোমাকে আরো এক্সট্রা ইনফরমেশন দিলাম যেগুলা কি আমার প্রয়োজন, এগুলা থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, এখন মেইন আনসার যেটা যে যৌথ মূলধনী ব্যবসার জন্য জন্ম সনদ বলা হয় কোনটিকে? তো জন্ম সনদ বলা হয় কোনটিকে বলতো?
বার্থ সার্টিফিকেট মানে জন্ম সনদ। তো আমাদের বার্থ সার্টিফিকেট আছে না, তো বার্থ সার্টিফিকেট কি করা, মানে বার্থ সার্টিফিকেট মানে কি বলতো, একটা নির্দিষ্ট অফিসে গিয়ে আমার যে জন্ম হয়েছে এটা লিপিবদ্ধ করানো। তো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তার কি করা লাগে, তারও বার্থ সার্টিফিকেট লাগে, জন্ম নিবন্ধন লাগে। তাহলে কি করা, এই যে নিবন্ধন পত্র, হ্যাঁ এইটা হচ্ছে কি প্রতিষ্ঠানের বার্থ সার্টিফিকেট। মানে এই প্রতিষ্ঠান যে জন্মগ্রহণ বা শুরু করতেছে এটার রেজিস্টার অফিসে কি করা, লিপিবদ্ধ করা, রেজিস্টার্ড করা, এটাকেই বলতেছে কি আমার জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট। ক্লিয়ার? তাহলে একটা প্রতিষ্ঠানের জন্য জন্ম সনদ কোনটা ভাই, নিবন্ধন পত্র। ক্লিয়ার? ওকে, তাহলে ক্লিয়ার কি যে যৌথ মূলধনী ব্যবসায় জন্ম সনদ বলা হয় কোনটিকে, নিবন্ধন পত্রকে। এখন আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কার্যারম্ভের অনুমতি পত্র। তো কার্যারম্ভের অনুমতি পত্র হচ্ছে কি এটা, এটাকে বলে যে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট, কমেন্সমেন্ট, ঠিক আছে, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। তাহলে এইটা কাদের লাগে বলতো? আমরা জানি যে কোম্পানি শুরু করতে হলে 4টা ধাপ আসলে কি করতে হয়, পূরণ করতে হয়। একটা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য, ঠিক আছে, লিমিটেড কোম্পানির জন্য। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করে, এই নিবন্ধন পত্র পাওয়ার পরপরই প্রাইভেট পিভিটি, হ্যাঁ পিভিটি কি করে, নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে তারা কি করতে পারে, ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু একটা পাবলিক লিমিটেড কোম্পানি তার কাজ শুরু করতে হইলে কার্যারম্ভের অনুমতি পত্র লাগে। কার্যারম্ভের অনুমতি পত্রটা কেন দেওয়া হয়, এটা হচ্ছে যে তোমার যে বেসিক যে মূলধনটা এটা সংগ্রহ করতে পারলেই তখন তোমাকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়, কার্যারম্ভের অনুমতি পত্র দেওয়া হয়। ক্লিয়ার? ওকে, এবার আসো কোনটি স্থায়ী পরিকল্পনা, কোনটি স্থায়ী পরিকল্পনা, আনসার করো দ্রুত। কোনটি স্থায়ী পরিকল্পনা? তো স্থায়ী পরিকল্পনা কি বাজেট, নীতি, প্রকল্প, কর্মসূচি? ওকে, সবাই একটু দ্রুত আনসার করি। তাহলে কি কোনটি স্থায়ী পরিকল্পনা বলতো? ওকে, নীতি রীতি, হ্যাঁ ওকে, নিপার কৌশল, এটা মনে আছে না তোমরা যারা আমাদের আইসিইউ ব্যাচে ছিল, নিপার কৌশল, রীতিনীতি। ওকে, পারভেজ বলতেছে কি ঘ, ঘ হচ্ছে কি স্থায়ী পরিকল্পনা। এই পারভেজ ভাইয়া, প্রকল্প জিনিসটা কি একটু বুঝায়। এই যে দেখবা একটা নির্দিষ্ট সময় পর পর সরকার বলে যে হ্যাঁ পদ্মা সেতু প্রকল্প, হ্যাঁ এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। মানে প্রকল্প মানে কি একটা নির্দিষ্ট কাজ, হ্যাঁ তো ওই নির্দিষ্ট কাজটা তুমি কি করবা, যখন শেষ করবা তোমার ওই প্রকল্প কি শেষ। দ্যাট মিনস তুমি কোনো কাজ যখন নির্দিষ্টভাবে করবা, ওই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত ওখানে তোমার শেষ। দেন তুমি এই যে এটার জন্য যেই প্ল্যানিং করলা, তোমার জন্য যেই তুমি এটার জন্য যে বরাদ্দ দিলা, এই সবকিছু কি হয়ে যাবে, শেষ, এই জায়গায় শেষ। ধরো পদ্মা সেতুর যে ডিজাইন, হ্যাঁ পদ্মা সেতুর যেই নকশা বা হচ্ছে কি তোমার ওভারঅল প্ল্যানিং, এইটা কি তোমার ধরো তুমি যদি বুড়িগঙ্গার উপর সেতু করো, এটা কাজে লাগবে? লাগবে না। কেন লাগবে না? কারণ পদ্মা সেতুর গভীরতা, পানির হ্যাঁ স্রোতের কি গতি, এরপর হচ্ছে অবস্থান, সবকিছু ভিন্ন বুড়িগঙ্গার থেকে। তো তোমার একটা যখন তুমি, আমরা তো জানি স্থায়ী পরিকল্পনা, আরেকটা আছে কি একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা কি জিনিস, যে পরিকল্পনা আমরা একবার ব্যবহার করতে পারি। তো যে পরিকল্পনাকে আমরা একবার ব্যবহার করতে পারি, দ্যাট মিনস তোমার পদ্মা সেতু পরিকল্পনা তুমি বুড়িগঙ্গায় কাজে লাগাইতে পারবে না, বা অন্য জায়গায় তুমি কোথাও কাজে লাগাইতে পারবে না, যমুনাতে কাজে লাগাইতে পারবে না। দ্যাট মিনস তাহলে প্রকল্প, এরপর হচ্ছে কর্মসূচি, বাজেট। বাজেট হচ্ছে কি একার্থক একটা পরিকল্পনা। এই যে ধরো হ্যাঁ 25-26 কি সালের আমাদের বাজেট যেটা পেশ করা হয়েছে, এই বাজেটটা কি জাস্ট এই বছরের জন্য, এটা কিন্তু পরবর্তীতে আর কাজে লাগতেছে না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমার একার্থক পরিকল্পনা, একার্থক। আর স্থায়ী পরিকল্পনার জিনিসটা কি, যে পরিকল্পনাটা আমরা
বা যে কাজটা আমরা বারবার ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এই নীতি, নীতি মানে কি সাধারণ ভাবে আমরা যেই কাজকে আমরা একটা সিস্টেম হিসেবে ফলো করি, যে বারবার এটা ব্যবহার হতে থাকে। যেমন ধরো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সিস্টেমটা কি, যে তোমার এমসিকিউ এবং লিখিত হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নীতি, মানে এটা ফিক্স, তোমার এইভাবেই চলতে থাকবে, বুঝতে পারছো। এটা তুমি এইচএসসি 25 হও, 26 হও, 24 হও, বুঝতে পারছো। ওকে, আচ্ছা, সবাই কি ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। ওকে, পারভেজ বুঝতে পারছে, দ্যাট মিন্স সে আর ফেল করবে না। এই পারভেজ, তুমি কি আর ফেল করবা? আশা করি আর ফেল করবে না। ওকে, এবার আসো, নাবালক কোন ধরনের অংশীদার? নাবালক কোন ধরনের অংশীদার বলো। নাবালক মানে কি? নাবালক মানে কি? যারা হচ্ছে কি শিশু, তাই না? শিশু, শিশু কারা? আন্ডার আন্ডার 18, আন্ডার 18 যারা, তারা সবাই কি নাবালক। তো নাবালকদের ক্ষেত্রে কি বলতো, তারা কোন ধরনের অংশীদার? আমরা জানি যে অংশীদারি ব্যবসায় শুরু হয় কিসের মাধ্যমে? অংশীদারি ব্যবসায় শুরু হয় চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে শুরু হয়, চুক্তির মাধ্যমে। এখন আমরা জানি যে অংশীদারি আইন অনুসারে বা চুক্তি আইন অনুসারে যারা আন্ডার 18 তারা কোনো চুক্তি করতে পারে না, তাদের চুক্তি করার অধিকার নাই, বুঝতে পারছো। যারা আন্ডার 18 তারা কি করতে পারে না? চুক্তি করতে পারে না, ঠিক আছে, সাধারণত। তাহলে অংশীদারি ব্যবসা শুরু হয় চুক্তি দ্বারা। এখন কেউ যদি চুক্তি করতে না পারে, সে কি আসলে অংশীদারি ব্যবসা হইতে পারবে, মানে অংশীদার হইতে পারবে? হইতে পারবে না, সাধারণত হইতে পারে না। কিন্তু নাবালকদের জন্য স্পেশালি একটা সুযোগ দেওয়া হয়, যে যখন কি, তুমি যখন বিশেষ ধরো তোমার অন্যান্য অংশীদারদের অনুমতি ক্রমে বিশেষ সুবিধা প্রদানের জন্য, যেমন ধরো তোমরা 3 বন্ধু, হ্যাঁ, কি 3 বন্ধু, ধরো এক্স, ওয়াই, হ্যাঁ, এবং জেড, 3 বন্ধু মিলে একটা অংশীদারি ব্যবসায় দিছো। এখন মনে করো যে মিস্টার জেড মারা গেছে, হ্যাঁ, মারা গেছে। এখন তার একটা পোলা আছে যার বয়স হচ্ছে কি 16 বছর, ঠিক আছে। এখন তাদের ফ্যামিলির তো আর কোনো, মানে কেউ কি ইনকাম করার মতো লোক নাই। সো তোমরা চিন্তা করলা যে আমার বন্ধু তো অংশীদার ছিল, তাহলে ওর ছেলেকে আমরা এখন কি করব? অংশীদার হিসেবে গ্রহণ করবো, যেহেতু ওর ফ্যামিলির কিছু সুবিধা দরকার। তাহলে তাকে তার বয়স 18 হওয়ার আগ পর্যন্ত বিশেষ সুবিধা প্রদানের জন্য তাকেও অংশীদার হিসেবে তুমি নিতে পারবা। এখন সে কি অন্যান্য অংশীদারদের মতো থাকবে? না, সে অন্যান্য অংশীদারদের মতো থাকতে পারবে না। সে থাকবে কি সীমাবদ্ধ অংশীদার। সীমাবদ্ধ অংশীদার কি? সীমাবদ্ধ অংশীদার মানে আমরা সাধারণত জানি যে অংশীদারি ব্যবসায় সবার কি অসীম দায়, মানে সীমাহীন দায়। কিন্তু এই নাবালকের জন্য কি তার মূলধন পর্যন্ত দায়, বুঝছো? মূলধন দ্বারা সীমিত দায়। মানে মূলধন দ্বারা সীমিত মানে কি? ধরো তোমার এই মিস্টার জেড এর ছেলে কি করছে, 1 লাখ টাকা তার ব্যবসায় আছে, তাহলে তার দায় কত? 1 লাখ পর্যন্ত। এখন ব্যবসায় যদি 1 কোটি ঋণও থাকে, 1 কোটি দায়ও থাকে, সে কত টাকা পর্যন্ত দায় দিবে ভাই? 1 লাখ টাকা পর্যন্ত। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, আই গেস ক্লিয়ার। ওকে, এবার আসো, প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি? প্যাটেন্ট কি? প্যাটেন্ট মানে হচ্ছে এক ধরনের মেধাস্বত্ব। কি ভাই? মেধাস্বত্ব। কি? ধরো তুমি কোনো কিছু একটা আবিষ্কার করলা, হ্যাঁ, ধরো তুমি একটা কি ইসরায়েলরা মারার জন্য একটা মিসাইল আবিষ্কার করলা, হ্যাঁ, তো ওই মিসাইলটা তুমি নিজে ডিজাইন করছো, অনেকদিন গবেষণা করে আবিষ্কার করছো, ঠিক আছে। তো এখন এই মিসাইলটা ধরো তুমি কি করতে পারবা? এই মিসাইল বিক্রি করার, হ্যাঁ, একক অধিকার তোমাকে দেওয়া হবে। এটা কেউ যদি বিক্রি করতে চায় বা উৎপাদন করতে চায়, তোমার থেকে অনুমতি নিবে। মানে যে কোনো একটা, হ্যাঁ, আবিষ্কারককে তার আবিষ্কারের উপর একক নিয়ন্ত্রণ। এটা 15 থেকে 16 বছর, হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বিভিন্ন দেশে বিভিন্ন আছে, কোথাও কোথাও 20 বছরও আছে, ঠিক আছে। ওকে,
ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই প্যাটেন্ট জিনিসটা কি, তোমার আবিষ্কারের উপর তোমাকে একক অধিকার দেওয়া, যে উৎপাদন করা, বাণিজ্যিকভাবে বিক্রি করা, সকল কি 15 বছর পর্যন্ত ধরো তোমাকে এই অধিকারটা দিল সরকার। তাহলে এটাকে বেসিক্যালি আমরা বলছি কি প্যাটেন্ট। হ্যাঁ, এখন এইটা কি, এটা নগদ সম্পদ, চলতি সম্পদ, এটা কৃত্রিম সম্পদ, এটা অস্পৃশ্য মানে অস্পর্শনীয় সম্পদ, বুঝছো, অস্পর্শনীয় সম্পদ। তাহলে দেখো, আমরা জানি অস্পর্শনীয় সম্পদে, তোমরা অ্যাকাউন্টিং এ হয়তো পড়ছো অস্পর্শনীয় সম্পদে কি কি, হ্যাঁ, প্যাটেন্ট, কপিরাইট, হ্যাঁ, এরপরে ট্রেডমার্ক, এই টাইপের জিনিসগুলা, সুনাম, এগুলো হচ্ছে কি অস্পৃশ্য বা অস্পর্শনীয় সম্পদ। তাহলে এখানে আনসার কি হবে, অস্পর্শনীয়। ওকে, আচ্ছা, যারা লেট করে ফেলছো, তোমরা প্রতিদিন তো এটা জানো যে আমাদের 8টা 10-এ, হ্যাঁ, আমাদের রেগুলার ক্লাস থাকে, তোমাদের জন্য ফ্রি ক্লাস, এবং রুটিন দেওয়া আছে অলরেডি, এরপরেও ডেইলি আপডেট দেই, এরপরেও তোমরা কেন লেট করো বলো তো? আজকে মোটামুটি আমরা প্রায় শেষের দিকে আছি ক্লাসের, হ্যাঁ। সো তোমরা এটা আর করো না ভাইয়া, তোমরা লেট করো না, তোমরা সবাই টাইমলি উপস্থিত থেকো। ওকে, দেখো, নাবালক অংশীদারের বৈশিষ্ট্য 9 কোনটি? এটা আনসার করো তো। সবাই একটু আনসার করো। ওকে, নাবালক অংশীদারদের বৈশিষ্ট্য 9 কোনটি? দায় অসীম, চুক্তি করতে পারে না, পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, মুনাফা গ্রহণ করতে পারে। ওকে, আচ্ছা, তোমরা যারা আমাদের ফ্রি ক্লাসগুলো মিস করছো, তারা কিন্তু আমাদের পেইড ব্যাচে কিন্তু এই টপিকগুলো আবার পড়ানো হবে, একদম আবার নতুন ভাবে আরো ডিটেলসে প্র্যাকটিস করানো হবে, মানে আরো বেশি বেশি কোশ্চেন। হ্যাঁ, তো তোমরা যারা এনরোল করো নাই, তারা দ্রুত এনরোল করে ফেলতে পারো, বুঝছো? কারণ ভাই, তোমার পড়া শুরু করতে হবে, তুমি এই যেরকম প্রত্যেকদিন লেট করে ফেলবা, হ্যাঁ, তোমার ক্লাস করবা না, তুমি নিজে পড়বা করে পড়া হবে না, আসলে তোমার আসলে দিন শেষে তোমার সময়টা নষ্ট হবে। ধরো তুমি শেষ মুহূর্তে গিয়ে ডিসিশন নিলা, না পরীক্ষাটা দিয়েই ফেলি, তখন কিন্তু আর তোমার সুযোগ থাকবে না। ঠিক আছে, তো তোমরা এখনো যারা দ্বিধায় আছো, তাদেরকে বলবো ভাই, সব দ্বিধা এক পাশে রেখে তুমি কি শুরু করো। আর এই বছরটা এমনিতেও অনেক লাকি মনে হচ্ছে, মানে যারা জীবনে সফল হয় নাই, সবাই এরকম জানি সফল হতে। ধরো তুমি ক্লাব ফুটবল, হ্যাঁ, এরপর ধর কোহলি হচ্ছে কি আইপিএল জিতছে, হ্যাঁ, এরপর হচ্ছে কি এই তোমার হ্যারিকেন ট্রফি জিতছে। সো এরকম মানে আজকে এই বছরটা একটু কাইন্ড অফ লাকি লাকি মনে হইতেছে। সো তোমরা যারা মনে করতেছো যে শুরু করবা, শুরু করো, আল্লাহ ভরসা, ভালো কিছু হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমরা জানি যে নাবালক অংশীদারের দায় কি, সীমিত, তাই না? সীমিত। তাহলে এখানে বলছে বৈশিষ্ট্য 9 কোনটি? তাহলে অসীম দায় তার বৈশিষ্ট্য না। এরপর আসো, বিলম্বিত শেয়ারের মালিক কারা? এটা অনেক ইম্পর্টেন্ট ভাই, এটা অনেক ইম্পর্টেন্ট। একটু দেখো যে বিলম্বিত শেয়ারের মালিক কারা। বিলম্বিত শেয়ার কি জিনিস এটা বুঝো তো। বিলম্বিত শেয়ার জিনিসটা হচ্ছে মানে এই শেয়ার মালিকগণ সবার শেষে কি নিয়ে থাকে, লভ্যাংশ নিয়ে থাকে, একদম সবার শেষে, বুঝতে পারছো? ওকে, এটা আরো ডিটেলস বলতেছি, কারণ ডিটেলস বলতে গেলে তোমার আনসারটা চলে আসবে, তখন আর তুমি মানে বুঝে ফেলবা। সো তোমরা আগে আনসার করো, এরপর আমি দেখতেছি। এটা আনসার করো, 14 আনসার করো। যে দ্রুত আনসার করো, আমরা একদম প্রায় শেষ চলে আসছি। আমরা আর একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ প্র্যাকটিস করব, মানে 15টা, এরপরে হচ্ছে কি শেষ করবো। আর তোমরা যত বেশি স্টুডেন্ট থাকবা, সবাই যদি রেগুলার টাইমলি আসো, তাহলে আমরা আরো বেশি বেশি করে ক্লাস নিব। আর যদি মনে করো যে না তোমরা আসবা না, দেন কি আমরা ক্লাস অফ করে দিব। ঠিক আছে, এটা পুরোটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, 14B, না, বিলম্বিত শেয়ার মালিক কারা? দেখো, বিলম্বিত শেয়ার মালিক কারা, যে একদম সবার শেষে, ইভেন সাধারণ শেয়ার মালিকদেরও পরে তারা কি করে থাকে, শেয়ারের থেকে লভ্যাংশ বা ব্যবসায় প্রতিষ্ঠান কি হয়, যখন বিলোপ সাধন হয় তখন সম্পত্তি গ্রহণ করে থাকে। এই বিলম্বিত শেয়ারকে বলা হয়ে থাকে প্রবর্তকের শেয়ার। প্রবর্তকের শেয়ার,
বুঝতে পারছো? তাহলে যারা এই একটা কোম্পানির উদ্যোক্তা থাকে, হ্যাঁ, বা তাদেরকে ইংরেজিতে প্রমোটার বলে, উদ্যোক্তা বা প্রবর্তক থাকে, তারা যেই একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার তাদের নিতে হয়, এটাই বেসিক্যালি হচ্ছে কি বিলম্বিত শেয়ার। বুঝছো? তাহলে এটা কি প্রবর্তকগণের শেয়ার। ক্লিয়ার? এটা সবাই হচ্ছে যে ভুল করছো, ম্যাক্সিমামই ভুল করছো। তো তোমরা অনেকে মনে করতে পারো ভাই পারি পারি পারি, কিন্তু এরকম ভাবে ভুল করে ধরা খেয়ে যাবা। বুঝছো? জীবনে অনেক ধরা খাইছো, আর ধরা খাওয়া দরকার নাই। তোমরা ভাই ডিসিশন নাও যে ভাই আমার পড়তে হবে। বুঝতে পারছো? লাস্ট এন্ড ফাইনাল, ব্যাংকের নামের শেষে পিএলসি শব্দ কি নির্দেশ করে? পিএলসি বলো, পিএলসি কি নির্দেশ করে? মির সাব্বির বলতেছে ভাইয়া এডুকেশনকে অনেক মিস করি। হ্যাঁ সাব্বির, তোমাদেরকেও অনেক মিস করি ভাইয়া। সবার সাথে তো আমাদের একটা ধরো যে কি স্টুডেন্ট শিক্ষার্থীর ঊর্ধ্বে গিয়ে ছোট ভাই বড় ভাইয়ের একটা সম্পর্ক গড়ে ওঠে। সো এই কারণে আমরা সবাইকেই আসলে সবসময় মিস করি। আর আমাদের ধরো যে আমরা একদম ফ্যামিলির মতো মিশে যাই বিদায় আসলে তোমাদের কথা সবসময় মনে থাকে। হ্যাঁ, সো তোমরা যেখানেই থাকো, যে যেখানে থাকো ভালো থাকবা। হ্যাঁ, হচ্ছে নিজের কাজটা ঠিকঠাক ভাবে করবা, আমাদের জন্য দোয়া করবা, এই আর কি। বুঝতে পারছো? ওকে, আফরোজা রাখি 15D 15D। ওকে, হ্যাঁ। সো পিএলসি, ব্যাংকের নামের শেষে পিএলসি দ্বারা কি বোঝায়? পাবলিক লিমিটেড কোম্পানি। আর যে কোনো প্রতিষ্ঠানের শেষে যদি পিভিটি থাকে তাহলে কি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বোঝায়। বুঝতে পারছো? এই আর কি। তাহলে আজকের মতো আমাদের আমরা ক্লাস এখানে শেষ করব। শেষ করার আগে আবারও বলে দিচ্ছি ভাই, মানে হচ্ছে কি নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো, যে তোমার দরকার ভাই তুমি আমার কাছে পড়তে হবে ব্যাপারটা এমন না। তোমার যদি ভালো লাগে তুমি আমাদের কাছে পড়ো, আর না হয় তুমি যেখানে চাও সেখানে শুরু করো। লেট করো না ভাই, তুমি লেট করো না। কারণ আগের বার কিন্তু ধরা গেছে, আগের বার তোমার কি ছিল? একটা অপশন ছিল সেকেন্ড টাইম, এবার কিন্তু আর কোনো অপশন নাই, থার্ড টাইমের কোনো অপশন নাই। দ্যাট মিনস ইটস ইউর লাস্ট টাইম। ঠিক আছে? সো এই সময়টাকে কাজে লাগাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমাদের এই কোর্সটা যদি আমি কয়েক সেকেন্ড একটু ব্যাখ্যা করি, তুমি কি কি পাবা। এই যে এখানে যে ক্লাসগুলো দেখতেছো 200-250 মতো ক্লাস, এই সবগুলো হচ্ছে কি ফাউন্ডেশন। মানে কি তোমাকে প্রথমে পড়াবো, হ্যাঁ, বেসিক থেকে, বেসিক ক্লিয়ার। এরপরে ইন্ডিভিজুয়াল ভার্সিটি ওয়াইজ বিইউপি, জেইউ, আরইউ, সিইউসি, জিএসটি, এরপরে গুচ্ছ বহির্ভূত যেই কোর্সগুলো আছে সবগুলা আমরা কি করে দিব, ধরো যে যেমন ফার্স্ট, হ্যাঁ, এবার হাজী দানেশ, কুমিল্লা, খুলনা, যত জায়গায় আমার কি সেকেন্ড টাইম দেওয়া যায় সবগুলা ক্লিয়ার করে দিব, হ্যাঁ, আমাদের এই কোর্সটাতে। এবং হচ্ছে কি এক্সাম থাকবে তোমাদের, টপিক বেসড এক্সাম, উইকলি, মান্থলি, এবং রিভিশন তো থাকবেই। হ্যাঁ, সো তোমরা যারা শুরু করতে চাও ভাই তারা দ্রুত শুরু করো। আর আমাদের কোর্স ফিটা দেখো, মানে খুবই সামান্য। তোমরা 1 থেকে 1.5 বছরের বেশি সময় ধরে সার্ভিস পাবা। আমাদের ক্লাসগুলো তুমি যদি কখনো মিস করে ফেলো, আমাদের ওয়েবসাইটে থাকবে, তুমি পরবর্তীতে এই ক্লাসগুলো করতে পারবা। ঠিক আছে? সো এক্সামও তুমি যখন তখন দিতে পারবা, যতবার ইচ্ছা ততবার দিতে থাকবা। ওয়েবসাইটে আমাদের এক্সাম অন করা থাকবে। সো তোমাদের কোনো প্যারা থাকতেছে না। সো যারা শুরু করবা তারা শুরু করো। আর যেখানেই শুরু করো তোমাদের সবার জন্য ভাই শুভকামনা, তোমাদের সবার জন্য দোয়া রইলো। আর আমাদের জন্য দোয়া করবা, ইনশাল্লাহ দেখা হবে বিজয়।